আসসালামু আলাইকুম। এই শহরে লিখেছেন আজ্জা সূচনা। সব মানুষের মাঝেই ভালো আর খারাপ উভয় গুণ থাকে। আপনার খারাপ গুণগুলোকে আমি গ্রহণ করলাম। আমি এই মুহূর্তে অসহায়, স্বার্থপরের মতো বলছি। আমার বিশ্বস্ত একটি কাঁধের প্রয়োজন, আমার সঙ্গ প্রয়োজন। আশপাশের মানুষগুলো আমাকে মানসিক ভাবে ভেঙে ফেলছে। আমি পুরোপুরি নিঃশেষ হতে চাই না, তাই আপনাকে চাই। মস্তিষ্ক প্রায় অচল হয়ে পড়েছে ফরহাদের, আর দেহ আসার কল্পনাতীত ঘটনায় সমস্ত চিন্তা শক্তি পালিয়ে গেছে। শুধু চোখের সামনে শিরিনের কান্নায় জর্জরিত সিক্ত মুখমণ্ডল ব্যতীত সবটাই অদৃশ্য। কানে তার বলা বাক্যগুলো যেন ভ্রম। শিরিন হেঁচকি তুলে বলল, আমাকে কেউ কখনো ভালোবাসেনি, এই অনুভূতি আমার জীবনে কখনো আসতেই পারেনি। আমি একজন সৎ জীবনসঙ্গী চাই। কথা দিচ্ছি, আমি কোনোদিন বিশ্বাসঘাতকতা করব না। আপনি কি সেই সৎ মানুষটা হবেন, নাকি বদলে যাবেন? অনিশ্চয়তা আর পরিস্থিতির চাপে চাপা পড়ে আছে শিরিন। ফরহাদ বিমূঢ় বসে আছে। শিরিনের প্রশ্নের জবাব এখন অবধি দেওয়ার মতো অবস্থায় আসেনি। শিরিন কেঁদে কেটে নাজেহাল অবস্থা করেছে। ফরহাদ লম্বা টেসে নিঃশ্বাস ফেলল। এক হাত এগিয়ে অশ্রু ভেজা মুখ মুছে দিল পরম যত্নে। শিরিনের দুহাত নিজের হাতের মুঠো নিয়ে বলল, আপনার উপর দয়া করতে বলছেন? শিরিন তৎক্ষণাৎ জবাব দিল, হ্যাঁ হ্যাঁ, দয়া চাইছি। কি আশ্চর্য অস্থিরতা! শিরিন পরিস্থিতি থেকে পালানোর জন্য পাগল প্রায়। ফরহাদ কঠোর হয়ে বলল, আমি তো আপনার উপর দয়া করব না। শিরিন বিস্ফোরিত চোখে তাকালো। ছলছল করছে তার নেত্রজোড়া। কিছুক্ষণের মাঝেই মনে হলো আশা ভেঙে চুরমার হয়ে গেছে। আঘাতটা একটু বেশি অনুভব হতে শুরু করলো। ফরহাদ বলল, যদি বলেন দয়া করতে, তাহলে আমি করব না। এতদিন আপনাকে যেরকম ভাবে অনুভব করেছি সেসব ভুলে যাব। পরিস্থিতি থেকে পালানোর জন্য আপনি আমার হবেন। আর কোনো কিছু নেই আমাদের মধ্যে। মাথা কাজ করছে না শিরিনের। কি থেকে কি হয়ে গেল? সে কি আবোল তাবোল বকে ফেলেছে? যত দ্বন্দ্ব তার মাঝেই কেন বাজে? সে কেন অনুধাবন করতে পারে না সব কথার মানে? দুর্বল হয়ে এলো শিরিনের দেহ। শর্ত মোতাবেক আমাদের মধ্যে কিছু হবে না। শিরিন মাথা নামিয়ে রেখেছে। এক ফোঁটা জল ফরহাদের হাতের পিঠেও পড়ল। ফরহাদ খিচে নিজের চোখ জোড়া কিছুক্ষণের জন্য বন্ধ করে ফেলে। কিছু চটজলদি সিদ্ধান্ত নিতে হবে এখনই, এই মুহূর্তে। যদি পরিপূর্ণ আমার জন্য, আমার হয়ে আমার সাথে সারা জীবন কাটাতে চান, তবেই আমি আপনাকে গ্রহণ করব। বলুন, রাজি আছেন? আপনি কেমন মানুষ? সবার মতোই। ভালো আর খারাপের সংমিশ্রণ, তবে আপনার ক্ষেত্রে আমি পুরোটাই ভিন্ন। কেমন ভিন্ন? আপনি যাচাই করে নিন, না হয় পরখ করুন আমায়। আপনি নিজ থেকেই জানুন আমি কেমন। শিরিন দীর্ঘশ্বাস ফেলে বলল, জানতে হলে অনেকটা পথ একসাথে হাঁটতে হবে। ফরহাদ স্বাভাবিক ভঙ্গিতে মাথা দুলিয়ে বলল, হাঁটলাম না হয়। আমি আপনার সাথে বাকি জীবন কাটাতে চাই। খুব দ্রুত সিদ্ধান্ত নিচ্ছেন কিন্তু। সবটা তেতো হওয়ার আগে আঁকড়ে ফেলছি। আমি বিচ্ছেদের কোনো সহজ উপায় রাখতে চাইছি না, এমন কিছু চাইছি যেন চাইলেই দূরত্ব না আসে। ফরহাদ স্মিত হাসলো, মুখে স্বীকার করে না, ছলে বোঝাতে চায়। স্পষ্ট বাক্য বলা এতটাই কঠিন? হয়তো কঠিন, নয়তো এখন অব্দি তার নিজের কেন সাহসে কুলায়নি। হাতের বাঁধন শক্ত করে ফরহাদ প্রশ্ন করলো, আমার হয়ে আসবেন? শিরিন কিছু সময় নেয়। একবার ফরহাদের দিকে তাকিয়ে দেখলো তার মুখখানা। সঙ্গে সঙ্গে আবার চোখ নামিয়ে নিজেকে ভাবার সময় দিল। আড়ষ্ট হয়ে জবাব দিল, হ্যাঁ। আমাকে ছাড়া অন্য কাউকে জীবনসঙ্গী হিসেবে একবার কল্পনা করে দেখুন তো। শিরিনের কপাল কুঁচকে এলো, নাকের পাটা ফুলে উঠলো। কল্পনা করতেও বাজে লাগছে। অন্য কোনো পুরুষ অবয়ব তার পাশে, তার কাছে থাকবে ভাবতেই কেমন গা গুলিয়ে এলো। শিরিন বিচলিত হয়ে বলল, এসব আমি কল্পনা করতেও পারছি না, ভালো লাগছে না আমার। ফরহাদ সশব্দে হেসে ওঠে। এই হাসির অর্থ বুঝলো না শিরিন। ফরহাদ বলল, না, এবার ঠিক আছে। কি ঠিক আছে? কিছু না। শিরিন আর জবাব জানতে চাইলো না। ঠান্ডা বাতাস আর কান্নার কারণে কপালের দুপাশ ব্যথায় টকবক করছে। মন শান্ত হচ্ছে না কিছুতেই। ফরহাদ বলল, শুনুন। হুম। একটা সপ্তাহ সময় প্রয়োজন আমার ভাববার জন্য। জি না, সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য। ঠিক আছে। শিরিনের চোখ মুখ ফুলেও আছে। আর ভালো লাগছে না তাকে এভাবে দেখতে। ফরহাদ দুষ্টু স্বরে বলল, এক সপ্তাহ অপেক্ষা করতে পারবেন তো, নাকি তারা আছে আমার কাছে আসার? থাকলে বলতে পারেন, একটা ব্যবস্থা করে ফেলবো। শিরিন ঠিকই বুঝলো ফরহাদের কথার অর্থ। ক্ষিপ্ত চোখে তাকালো তার দিকে। আবদ্ধ হাত জোড়া ছাড়াতে চেয়ে বলল, হাত ছাড়ুন। যা বাবা, আপনি তো রেগে গেলেন। আমি তো আপনার ভালোর জন্যই বললাম। তারা থাকতেই পারে। বলুন, থাকতে পারে না? জোর খাটিয়ে নিজের হাতটা ছাড়িয়ে নিল শিরিন। বিয়ে করতে বলেছে বলে মাথায় চড়ছে নাকি? যেতে ফেটে পড়া মুখ ফিরিয়ে নিল অন্যদিকে। আচ্ছা, এক সপ্তাহ কষ্ট করুন। আমি জানি আমাকে ছাড়া থাকতে কষ্ট হবে আপনার।
একটু মানিয়ে নেবেন কেমন? কোনো কষ্ট হবে না আমার। তাহলে বিয়ের প্ল্যান ক্যান্সেল করি? ক্ষোভে ফেটে পড়ছে শিরিন। তামাশা শুরু করেছে লোকটা, ইচ্ছাকৃতভাবে তাকে জ্বালাতন করছে। শিরিন দাঁতে দাঁত পিষে বলল, যা ইচ্ছা করুন। অন্য কাউকে বিয়ে সেটাও করব? দেখ, বলে উঠে দাঁড়ায় শিরিন। ধপধপ করছে মাথা। তার মাঝে ফরহাদের কথাবার্তা সবটাই অসহ্য। ভুল হয়েছে তাকে বিয়ের কথা বলে। এখন মাথায় উঠে নাচবে। হাসতে হাসতেই ফরহাদও উঠে দাঁড়ালো। পকেট থেকে টাকা বের করে দোকানিকে দিয়ে শিরিনের পাশে এসে দাঁড়িয়ে বলল, বাই দা ওয়ে, আগামীকাল আমার জন্মদিন। আপনি আমার জন্য উপহার হিসাবে নিজের হাতে তৈরি কোনো স্পেশাল ডিশ আনতে পারেন। আমি মাইন্ড করব না একেবারেই। ঋণের একটা বড় বোঝা ফরহাদের মাথায়। এ বোঝা কবে নামবে জানা নেই। তার মধ্যে একটি পবিত্র পবিত্র দায়িত্ব নিতে চাইছে। খুব করে মন বলছে শিরিনকে নিজের করে নিতে। সময় আর সুযোগ উভয়ই আছে, কিন্তু নতুন সম্পর্কের দায়িত্বগুলো কিভাবে পালন করবে? হিমশিম খাচ্ছে একা চলতে গিয়ে, সেখানে আরেকজনের দায়িত্ব। ফরহাদ কি করবে বুঝে উঠতে পারছে না। শিরিনকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা নেই তার। তাকে গ্রহণ করলে কি ভালো রাখতে পারবে? সে নিয়েও সংকোচ। সব ভাবনা তার মস্তিষ্কে বিস্ফোরণ ঘটানোর পূর্বেই তার জীবনের আদর্শ তার বাবার কথা মনে পড়ল। আপনার পথ ধরে এগোলে কি আপনি আমার বিরোধিতা করবেন? বাপ বেটা মুখোমুখি ভিডিও কলে। আজ মায়ের ফোনে নয়, বাবার ফোনে ফরহাদের ফোন এসেছে। ফখরুল সাহেবের মুখখানা বিস্মিত। বাবা ছেলের সম্পর্ক মজবুত, তবে কখনো মুখ ফুটে স্বীকার করা হয় না। এক দ্বিধার দেয়াল এসে যায় ছেলে সন্তানের বয়স বাড়লে। নির্লিপ্ত চিন্তায় মগ্ন থাকে একে অপরে। ফখরুল সাহেব বুঝতে পারলেন না ছেলে কি বলতে চাইছে। তিনি জিজ্ঞেস করলেন, কথা বুঝিনি, স্পষ্ট করে বলো। আজ থেকে 27 বছর আগে আপনি যেমন দাদি আর দাদুর সামনে নির্ভয়ে দাঁড়িয়ে বলেছিলেন বিয়ে করতে চান, আমিও বলছি আমি বিয়ে করতে চাই। কি? অবাক হচ্ছেন কেন? আপনারই রক্ত আমি। বাবা যে পথে, ছেলেও সে পথে। ভালো না? ফখরুল সাহেব রেগে বললেন, থাপ্পড় দিয়ে কান গরম করে ফেলবো বেয়াদব ছেলে। ফরহাদ আড়মোড়া হয়ে শুয়ে পড়ল। বড্ড আয়েশি ভঙ্গি তার। ভালোই লাগে বাবাকে জব্দ করতে। ঠোঁটে মেকি হাসি ফুটিয়ে বলল, দিন, অনেক দিন আপনার হাতে মাইর খাই না। ঠান্ডায় মাঝে গরম গরম থাপ্পড় হলে মন্দ হয় না। চটে গেলেন ফখরুল সাহেব। ছেলের মুখের শয়তানি হাসি দেখে মেজাজ তুঙ্গে উঠে যাচ্ছে। দুর্বল স্থানে আঘাত করে মজা লুটছে। বারবার বারণ করেছিল ফাতেমা বেগমকে ছেলেকে নিজেদের বিয়ের ঘটনা না বলতে। ছেলে যে তার শিয়ানা সে খবর তো জানেন না। রাগে ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে ফখরুল সাহেব বললেন, বউকে খাওয়াবে কি? স্যান্ডউইচ, কফি, পেস্ট্রি? ফরহাদ দুষ্টুমি ভরা কণ্ঠে বলল, আমার হবু বউটার খাওয়া দাওয়ায় প্রচুর অনীহা। এসব খেয়ে দিন পার করে দিতে পারবে আমি জানি। রাগানোর কোনো সুযোগ হাতছাড়া করছে না ফরহাদ। দাঁত কিরমির করে ফখরুল সাহেব বললেন, এখনই হবু বউ? আমি অনুমতি দিয়েছি। দিবেন না? দিব না। নিজের বেলায় 16 আনা? ফখরুল সাহেব খ্যাক খ্যাক করে বলে উঠলেন, মাথায় এখনো 1.5 লাখ টাকার ঋণ নিয়ে ঘুরছো। বউকে দেনমোহর দিতে হয় জানো? সংসার সংসার করনি তো, তাই পাখা গজিয়েছে। একবার দায়িত্ব ঘাড়ে পড়ুক, তারপর বুঝবে কত ধানে কত চাল। বাবার সাথে জেতা অসম্ভব। এই মুহূর্তে সে ফেসেছে গ্যারাকলে। এ ফাঁদ থেকে একমাত্র তার বাবাই বের করতে পারবে। ফখরুল সাহেব চেয়েছিলেন ছেলে যেন চাকরি করে, কিন্তু ফরহাদের ইচ্ছে ছিল নিজস্ব একটি রেস্টুরেন্টের। সরাসরি বারণ না করলেও আনমনে কিছুটা নারাজ ছিলেন এ বিষয়ে ফখরুল সাহেব। সময়ের সাথে সেই নারাজি ক্ষীণ হয়ে এসেছে। ফরহাদ নীরবতা ভেঙে বলল, ওকে, আমি হার মানলাম, স্বীকার করলাম আপনাকে ছাড়া আমার গতি নেই। এবার দয়া করে আমাকে সাহায্য করুন। ফখরুল সাহেব বাঁকা হাসলেন। এবার বাগে এসেছে ছেলে। খুব উঠছিল ঢাকা গিয়ে। বাবার চোখে মুখে খুশির ঝলক স্পষ্ট দেখতে পাচ্ছে ফরহাদ। কেউ যেন কারো থেকে কম না। ফরহাদ সুযোগ বুঝে বলল, ডিপিএস এর টাকাটা যদি। এসেছো এবার লাইনে। বলেছিলাম না একদিন আমার কাছেই আসতে হবে। আপনাকে ছাড়া আর কার কাছে যাব? আমার কি আরো শখানিক বাবা আছে নাকি? ফখরুল সাহেব মুখ ভার করে বললেন, আমি ভেবে জানাবো। বাবা প্লিজ, আপনি ডিপিএস এর টাকাটা দিন। আমি আগামীকাল গিয়েই টাকা ব্যাংকে জমা দিব, আর সেই টাকা নিয়েই নতুন সংসার শুরু করব। আপনারাও 2 দিন পর ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। বিয়ে করবে এটাই ফাইনাল? একদম ফাইনাল। ফখরুল সাহেব দায়সারা ভাবে বললেন, ভেবে দেখি। ফরহাদ আকুতি ভরা কণ্ঠে বলল, বাবা। ফখরুল সাহেব লম্বা হাত পাকা দাড়িতে হাত বুলাতে বুলাতে ভাবলেশহীন ভঙ্গিতে জবাব দিলেন, মেয়ের ছবি আর তথ্য পাঠাও, দেখি পছন্দ হয় কিনা। কি এক জ্বালা! বাবাও তাকে ভাগে পেয়ে মজা শুরু করেছে। ফরহাদ তার বাবাকে হাড়ে হাড়ে চেনে। তার মনে এই কথা, মুখে আরেক। ছেলেকে 2-1 দিন ঘুরিয়ে ফিরিয়ে ঠিকই রাজি হবেন, নয়তো ফরহাদ তাকে স্বস্তি দেবে না বলে সিদ্ধান্ত নিল।
কিশোর বয়সের প্রেমের কথা বারবার মনে করিয়ে খোঁটা দেবে। কথা না বাড়িয়ে বাবার হোয়াটসঅ্যাপ অ্যাপে শিরিনের ছবি আর বায়োডাটা লিখে পাঠালো। মহাশয় সিন করেছেন, বিনিময়ে ছোট একটি থামস আপ ইমোজি সেন্ড করেছেন। ফরহাদ মেসেজ করলো, ডিপিএস এর টাকাটা। ফখরুল সাহেব ফের থামস আপ ইমোজি পাঠালেন। মেজাজ চড়ে গেল ফরহাদের। লোকটা আসলে কি চায় কি? তার ছেলে চিন্তায় আত পাগল হয়ে যাক। স্পষ্ট কথা বলেন না কেন? রাত 12টায় ফেসবুক ফিডে ঝড় উঠলো। সিনিয়র জুনিয়র সকলেই জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে। ক্যাম্পাসে দীর্ঘ সময় যাবৎ অধ্যয়নরত থাকার কারণে মোটামুটি অনেকের সাথেই ফরহাদের চেনা জানা আছে। কিন্তু তাতে কি? যার কাছ থেকে শুভেচ্ছা চায় সে তো তার ফ্রেন্ড রিকোয়েস্টটা অব্দি অ্যাকসেপ্ট করেনি। কয়েক সেকেন্ড পেরোতেই সেই মানুষটি তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিল। চমকে ওঠে ফরহাদ। ভাববার সাথে সাথে চমৎকার ভাবে পূরণ হয়ে গেল ইচ্ছাটি। এবারে চিত্তে স্বস্তি বিরাজমান। ফরহাদ শিরিনকে মেসেজ করে, ঘুমননি? শিরিনের জবাব আসে, এখন ঘুমোবো। জন্মদিনের শুভেচ্ছা জানালো না? ভুলে গেল নাকি? নাকি ঘড়ি দেখতে ভুলে গেছে? ঠোঁট কামড়ে জবাবহীন রইল ফরহাদ। শিরিন ফের মেসেজ পাঠায়, ভুলিনি আমি, শুভ জন্মদিন, গুড নাইট। ফরহাদের কপাল মাত্রাতিরিক্ত আসে। এই রসকসহীন শুভেচ্ছা দিয়ে সে কি করবে? দুটো মধুর বাক্য শোনালে তো রাতে ঘুম ভালো হতো। পুরো আশাই ছাই পড়ল। ফরহাদ ছোট করে লিখলো, ধন্যবাদ। শিরিনের তরফ থেকে কোনো জবাব আসেনি। মনমরা হয়ে ফোন বিছানার একপাশে হালকা করে ছুড়ে দিল। মন আজ বাচ্চা মতে মেতেছে। তার বিশেষ দিনকে বিশেষ মানুষটি বিশেষ করলো না কেন? এ নিয়ে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের মন খারাপ মানায় না, কিন্তু হচ্ছে। বিষণ্ণ চিত্তে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ল ফরহাদ। ফুল শুধু মেয়েদের জন্য, এই যুক্তি সম্পূর্ণ ভুল। ফুলের কোনো জেন্ডার হয় না। আমার তো মনে হয় পুরুষরাও ফুল পাওয়ার যোগ্য। তাই আপনার জন্য একগুচ্ছ অ্যাস্টার। শুনুন, ফুল কেন দিলাম জানতে চাইবেন না? নিশ্চয়ই চাইবেন, কিন্তু আমি বলতে চাই না। আমি চাই আপনি এই ফুলগুলো যত্ন করে রাখুন। শুকিয়ে গেলে বইয়ের ভাজে রাখবেন। হ্যাঁ, সেই বইটিতে যে বইয়ের অজুহাতে আরো 1 কাপ চা খাওয়ার কথা ছিল। চা তো হরহামেশা খাওয়া যাবে। সেই সকাল 7টায় শাহবাগ তন্ন তন্ন করে ফুলগুলো এনেছি। আমি আপনার কাছ থেকে এই ফুলের হিসাব নেব, কিন্তু সেদিন নিব যেদিন আমরা একসাথে থাকবো। শুভ জন্মদিন। ইতি শিরিন। রূপা বললেও ডাকতে পারেন। আশপাশ মোটামুটি ফাঁকা। ক্লাসরুমের শেষ বেঞ্চিতে একগুচ্ছ অ্যাস্টার আর একটি খয়েরি খামের চিঠি। হাতের লেখা দারুণ প্রশংসনীয়, কিন্তু বাক্যগুলো এলোমেলো। অগুছালো ভাবনা প্রকাশ করতে গিয়ে হয়তো 2-1 বার হাত কেঁপেছে, তাই বাক্যের লাইনগুলো সোজা নয়, বরং বাঁকাতেরা। ফরহাদ ফুলগুলো হাতে তুলে নিল। পাশে থাকা শিরিনের ব্যাগটি দেখলো। অর্থাৎ সেই এসেছে এখানে। ফুলগুলো রেখেই লুকিয়েছে নিজেকে। পকেট থেকে ফোন বের করে শিরিনের নাম্বারে ডায়াল করলো ফরহাদ। একবার রিং হয়ে কেটে গেল। ফরহাদ আবার কল মিলায়। এবার ভীত সন্ত্রস্ত হয়ে রিসিভ করলো শিরিন। ফরহাদ বলে উঠল, কোথায় পালিয়েছেন ফুল দিয়ে? পালাবো কেন? সামনে এসে দাঁড়ান। আমি আপনাকে দেখতে চাই। দেখা লাগবে না আমাকে। ফরহাদ গুরুগম্ভীর স্বরে বলে ওঠে, হবু বউকে দেখবো না তো কাকে দেখবো? অন্য মেয়েদেরকে? আপনি দেখছি আমাকে লয়াল থাকতে দেবেন না। হবু বউ শব্দটি শুনে কান গরম হয়ে এলো শিরিনের। বহুরূপী মানুষগুলোর জন্য এখন কষ্ট হচ্ছে। ফরহাদকে বহুরূপী বললে তাদেরকে অপমান করা হবে। সে তাদের থেকে এক ধাপে গিয়ে মুহূর্তেই রং বদলায়। শিরিন জবাব দিল না। মুখে কুলু পেটে রইল। আসবেন নাকি যাব অন্য মেয়েদের দিকে তাকাতে? মাঠে দেখলাম মেয়েদের ঝাঁক। আপনি একটা ফালতুলো বলে মুখের উপর কল কেটে দিল শিরিন। ঠান্ডা এখন আর লাগছে না। রাগে মাথাসহ হাত পাও গরম হয়ে গেছে শিরিনের। রেগে মেগে আগুন হয়ে ক্লাসরুমে প্রবেশ করলো। দূর থেকে ফরহাদকে হাসতে দেখে পিত্তি আরো জ্বলিয়ে যাচ্ছে। নিজের জায়গায় বসে মুখ ফিরিয়ে আছে শিরিন। ফরহাদ ফুলের তোড়া গুনে গুনে দেখলো 15টি অ্যাস্টার এখানে। পাশে বসা শিরিনের দিকে একবার তাকিয়ে বলল, ফুলগুলো সুন্দর। জবাব দেওয়ার মতো ইচ্ছে একেবারেই নেই শিরিনের। সে ধূসর মেঘ দেখছে। ফরহাদ ফুলের তোড়া থেকে একটি ফুল নিয়ে শিরিনের চুলে গুজে দিয়ে গোড় লাগানো কণ্ঠে বলল, তবে অ্যাস্টারগুলো আমার পাশে বসে থাকা ফুলের চেয়ে সুন্দর নয়। মোহময় ক্ষণে যখন ফরহাদ শিরিনের কালো কেশমালায় গুজে থাকা বেগুনি ফুল দেখে মুগ্ধ হচ্ছিল, ঠিক তখনই মুঠোফোনের কর্কশ আওয়াজ তার ধ্যান ভাঙল। অত্যধিক অসন্তোষ নিয়ে ফোনে আসা মেসেজ চেক করতেই দেখলো ব্যাংক থেকে মেসেজ এসেছে। তার অ্যাকাউন্টে 3 লক্ষ টাকা এসেছে। ফরহাদের বুঝতে বাকি রইল না, ডিপিএস এর টাকা পাঠিয়েছেন বাবা। সন্তুষ্টিতে রূপান্তর হয়। ফরহাদ শিরিনের কানের কাছে এসে ফিসফিসিয়ে বলল, আপনি দেনমোহর কত ধার্য করবেন? শিরিন আচমকা প্রশ্নে ভরকে ওঠে। এসব তো ভাবা হয়নি। মিনমিনে স্বরে জবাব দিল, জানি না। আচ্ছা, সময় নিয়ে ভাবুন, কিন্তু 1 লাখের উপর যাবেন না দয়া করে। আমি ভীষণ গরিব একটা মানুষ। দয়া টয়া দেখিয়ে যদি একটু কমানো যায়। শিরিন চোখ পাকিয়ে তাকালো। ফরহাদ প্রতিক্রিয়াহীন মুখের ভাষা পড়তে পারছে না।
ঢুক গিলে মিছের হাসি ঠোঁটে টেনে জবাবের অপেক্ষায়। শিরিন বলল, দেনমোহর কমিয়ে আনা যাবে, সাথে কিছু শর্ত থাকবে। শর্ত? কেমন শর্ত? কখনো আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবেন না, আমাকে মিথ্যে বলে ঠকাতে পারবেন না, আপনার জীবনে দ্বিতীয় কোনো নারীর আগমন সম্পূর্ণ নিষিদ্ধ। এসব নিয়ম আমি নিজের জন্যও বরাদ্দ করলাম। কখনো মনোমালিন্য হলে সেটি দুদিনের বেশি আগাবো না। যার ভুল সে এসে ক্ষমা চেয়ে সব মিটমাট করে নেব, সেটা আমি হই আর আপনি। কখনো কাঁদতে ইচ্ছে হলে চেপে রাখবেন না, আমার কাছে এসে সব কান্না সব আর্তনাদ উজাড় করে যাবেন, আমি শুনবো। ফরহাদ শীতল হাত এগিয়ে শিরিনের মুখের সামনে থাকা চুলগুলো কানের পেছনে গুজে দিল পরম আবেশে। তার হাতের 5 আঙ্গুলে আঙ্গুল ডুবিয়ে বলল, আমি আপনার সব শর্তে রাজি। শিরিন লাজে চোখ নামায়, গালের দুপাশে লালিমা ছড়িয়ে পড়েছে। নতমস্তকে থাকা অবস্থায় ফরহাদের এক হতাশা মাখা স্বর ভেসে আসে, এই মুহূর্তে আপনাকে বুকে জড়িয়ে নেওয়া কেন নিষিদ্ধ?